হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। দেখো, তুমি যদি অঙ্কে ভালো ফল করতে চাও তাহলে কিছু স্টেপ রয়েছে, কিছু ইম্পর্টেন্ট টিপস রয়েছে যেগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। আর আমি তোমাদেরকে এরকম 10টি টিপস বলবো। এই 10টি টিপস যদি তুমি তোমার মাথায় আর ঠোঁটে রাখতে পারো তাহলে অনায়াসে তুমি পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে পারবে। 80 থেকে 90% স্কোর তো অনায়াসে করতে পারবে। তো আমরা একে একে সব টপিকগুলো জানবো। প্লিজ একটু পুরোটা দেখো, প্রত্যেকটি টপিক আমি আলোচনা করবো, তো প্রত্যেকটি টপিক একটু বোঝার চেষ্টা করো। মাঝপথে ছেড়ে গেলে কিন্তু তোমাদের প্রবলেম হবে, বুঝতে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো প্রত্যেকটি টপিক বোঝো। 1 নম্বর যে টপিক খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিলেবাস। দেখো, সিলেবাস এমন একটা জিনিস যে তোমাকে বলে দেয় যে তুমি কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না। সিলেবাস এমন একটা জিনিস যে বলে দেয় তোমাদেরকে তুমি কত দূর যাবে আর কোথায় গিয়ে থেমে যাবে। সিলেবাস এমন একটা জিনিস যে বলে দেয় তোমার গতি এখন বাড়ানোর প্রয়োজন আছে না তুমি ধীর গতিতে চললেও চলবে। তো সিলেবাস এত ভালো একটা জিনিস যেটা তোমাকে শুধুমাত্র মাথায় রাখলে চলবে না, ঠোঁটে রাখতে হবে। মানে যে পরীক্ষায় তুমি দাও না কেন, বিশেষ করে ডাব্লিউপি, কেপি, মিসলিয়াস হোক, এমটিএস হোক, সিএচএলস হোক, তোমার ক্লার্কশিপ হোক, গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, লোকো পাইলট হোক, যে পরীক্ষায় হোক না কেন তার সিলেবাস একদম মাথায় এবং ঠোঁটে মুখস্থ করে রেখে দাও। কারণ এটাই তোমাকে বলে দেবে যে তোমার বাউন্ডারিটা কতটা, তোমার কতদূর এগোতে পারবে, কত পেছোতে পারবে, কোন দিকে যাবে, এই সমস্ত কিছু কিন্তু সিলেবাস বলে দেয়। তাই সিলেবাসটা অবশ্যই ঠোঁটস্থ রাখো। আশা করছি বুঝতে পেরেছো সিলেবাসের গুরুত্ব কতটা। নেক্সট টপিক হচ্ছে বেসিক ক্লিয়ার করা। দেখো, অঙ্কে তুমি যদি খুব ভালো হতে চাও, তুমি খুব ভালো পারফরমেন্স করতে চাও, তোমাকে তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে। যেমন ধর একটা আমি উদাহরণ দিচ্ছি, যেমন শতকরা একটা চ্যাপ্টার। শতকরা কাকে বলে, শতকরা জিনিসটা কি, কোন একটা সংখ্যার কিছু পার্সেন্ট বা শতকরা কত ভাগ আমি বের করব, কিভাবে বের করব, এগুলো তো ফান্ডামেন্টাল জিনিস, এগুলো খুব বেসিক জিনিস, এগুলো তোমাকে জানতে হয়, তাই না? যে 100 টাকা এখান থেকে 10 টাকা আমি কেটে নিলাম, তাহলে আমার কত পার্সেন্ট কেটে গেল সেটা তুমি যদি নাই জানো তাহলে শতকরা অন্যান্য জিনিসকে তুমি বের করবে কি করে? মানে বেসিক ক্লিয়ার হওয়া খুবই জরুরি। তাই প্রত্যেকটি টপিকের, প্রত্যেকটি চ্যাপ্টারের বেসিকটাকে ক্লিয়ার করো, যেভাবে পারো ক্লিয়ার করো। একবার বেসিক ক্লিয়ার হলে সেই চ্যাপ্টার থেকে অঙ্ক তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি অনায়াসে একটু ভেবে চিন্তে কিন্তু অ্যান্সার করতে পারবে। ওকে, 3 নম্বর হচ্ছে শর্টকাট মেথড। একবার যখন বেসিক ক্লিয়ার হয়ে গেল, পুরো জিনিসটা তুমি অঙ্ক একবার চ্যাপ্টার করে ফেলেছো, তোমাকে শর্টকাট শিখতেই হবে। তুমি যদি শর্টকাট না শিখে এড়িয়ে চলে যাও তাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফল হবে না। ঠিক আছে, আসানোরও ফল হবে না, কারণ এখানে তো সময়ের ব্যাপার রয়েছে না। তো তোমাকে কুইক মেথড বা শর্টকাট মেথড শিখতেই হবে। আর আমি বলছি না যে প্রত্যেকটি অঙ্কের শর্টকাট শেখো। তোমার কাছে 20টি অঙ্ক আছে, তার মধ্যে 10টি অঙ্কের অবশ্যই শর্টকাট আছে, তো 10টি অঙ্কের শর্টকাট শেখো। 10টি অঙ্ক নর্মালি করো বা স্টেপ জাম্প করে স্কিপ করে দাও। তো 50% তো অবশ্যই শর্টকাট হয়, তোমাকে শর্টকাট শিখতে হবে। 3 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট মানে পয়েন্ট, শর্টকাট শিখতে হবে। প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট শিখতে হবে। ওকে, 4 নম্বর পয়েন্ট, নিয়মিত তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো, অঙ্ক এমন একটা সাবজেক্ট যেখানে তুমি প্র্যাকটিস না করলে আবার জিরোতে চলে যাবে। তাই প্রত্যেকটি টপিক যখন তুমি কভার করলে, একবার কভার করার পর আরেকবার প্র্যাকটিস করে নাও। 3-4টে করলে আবার একবার প্র্যাকটিস করে নাও। 5-6টি চ্যাপ্টার করলে আবার প্র্যাকটিস করে নাও। তো যত তুমি প্র্যাকটিসের মধ্যে অঙ্ককে রাখবে, অঙ্ক তত তোমাকে হেল্প করবে বুঝতে এবং জানতে এবং ভালো ফল করতে। তাই অঙ্ক প্র্যাকটিস করো, যতটা পারো সময় নাও, প্র্যাকটিস করো। আর দিনের একটা নির্দিষ্ট সময়ে প্র্যাকটিস করো। এমন নয় যে একবার দুপুরবেলা প্র্যাকটিস করলে, একবার রাত্রেবেলায়, একবার সন্ধ্যাবেলায়, একবার ভোরবেলাতে। একটা নির্দিষ্ট সময় দাও, সেই নির্দিষ্ট সময় 1 থেকে 2 ঘন্টা প্রত্যেক দিন সেই সময় শুধুমাত্র অঙ্ক নিয়ে আলোচনা করো। দেখবে এইভাবে অঙ্ক প্র্যাকটিস করলে অনায়াসে হয়ে যাবে। 5 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক এবং মক টেস্ট। তুমি যদি অঙ্কে ভালো ফল করতে চাও, তোমার প্রয়োজন মক টেস্ট সংগ্রহ করা, মক টেস্ট দেওয়া। মক টেস্টে হবে কি, তুমি তোমার লেভেল জানতে পারবে কতদূর শিখলে না শিখলে, তুমি তোমার লেভেল জানতে পারবে কতদূর প্রিপারেশন হয়েছে না হয়েছে, তুমি তোমার লেভেল জানতে পারবে অন্যদের থেকে তুমি কতটা এগিয়ে বা পিছিয়ে। তো এর জন্য মক টেস্ট খুব ইম্পর্টেন্ট। আর মক টেস্ট তুমি চ্যাপ্টার ধরে ধরে করতে পারো প্রথম, পরে তখন মিসলেনিয়াস করবে, যেমনটা পরীক্ষাতে হয়, বিভিন্ন প্রশ্ন বিভিন্ন চ্যাপ্টার থেকে নিয়ে এইভাবে মক টেস্ট করবে। অনলাইনে প্রচুর মক টেস্ট পাওয়া যায়, তো সেই মক টেস্ট গুলো দাও। আর পারলে কারো কাছ থেকে করতে পারো, আমার কাছে মক টেস্ট দিতে পারো, চ্যাপ্টার ধরে অঙ্ক শিখতে পারো আমার কাছে। নেক্সট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখো, মক টেস্ট, প্র্যাকটিস, এই দুটি ইম্পর্টেন্ট এই টাইম ম্যানেজমেন্টের জন্য। কারণ পরীক্ষাতে আমরা ম্যাক্সিমাম কি করি না, আমরা সময়ের অভাবে ছেড়ে চলে আসি। আমি দেখেছি, আমিও করেছি, তোমরাও করো এবং হতেই থাকবে যদি আমরা টাইম ম্যানেজমেন্ট বা সময়ের ব্যবস্থাপনা না শিখি। আর এই সময়ের ব্যবস্থাপনা শেখার জন্য প্র্যাকটিস এবং মক টেস্ট এই দুটি খুব ইম্পর্টেন্ট। তো এই দুটিকে ভালো করে করো যাতে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো। মক টেস্ট দাও, একটা অঙ্কের জন্য সময় বরাদ্দ করো। 10টি অঙ্ক আছে, আমি 10 মিনিট সময়, 10টি অঙ্ক আছে 5 মিনিট সময়, চেষ্টা করো 5 মিনিটের মধ্যে করার। চেষ্টা করো যে 10 মিনিট সময় বরাদ্দ করেছো 10 মিনিটে করার। ঠিক আছে, এবার দেখো যে তুমি 10 মিনিটের জায়গায় 10টি অঙ্ক 10 মিনিটের জায়গায় 12 মিনিট লাগছে বা 14 মিনিট লাগছে, তার মানে তোমার গতি আর 1.5 গুণ বাড়াতে হবে।
গতি বাড়ানোর জন্য সময় আমি কমাতে পারি। তো টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, আর এটা তুমি একবার যদি শিখে যাও, একবার যদি মানে হয়ে যায়, তো বাজি মাত হয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই টাইম ম্যানেজমেন্ট শিখে নাও। নেক্সট দেখো, দুর্বলতা চিহ্নিতকরণ। 7 নম্বর যে টপিক আমি দিয়েছি সেটা হচ্ছে তোমার দুর্বলতা কোথায়। তুমি যখনই প্র্যাকটিস করবে, মক টেস্ট দেবে, মানে চ্যাপ্টার ধরে ধরে তুমি অঙ্ক কনসেপ্ট বুঝবে, কনসেপ্ট বোঝার পর অঙ্ক প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পর কোশ্চেন ব্যাংক তৈরি করবে, মক টেস্ট দেবে, এই এত কিছু করাতে তুমি অবশ্যই তুমি জানতে পারবে তোমার দুর্বলতা কোথায়, কোন চ্যাপ্টার তুমি ভালো পারছো, কোন চ্যাপ্টার তুমি পারছো না, একটু দুর্বল আছো। তো তুমি অবশ্যই অবশ্যই এই জিনিসটা অটোমেটিক্যালি তোমার কাছে চলে আসবে। এমন নয় যে তোমাকে চিহ্নিত করতে হবে টু দ্য পয়েন্ট, এই এটা 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 না। তুমি অটোমেটিক এই প্র্যাকটিস করার পরে, মক টেস্ট দেওয়ার পরে তুমি অটোমেটিক বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটা আমার দ্বারা হচ্ছে না, এই চ্যাপ্টারটা আমার দুর্বল আছে, এর কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পারছি না, এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো আমার হচ্ছে না। এই দুর্বলতা তুমি যখন চিহ্নিত করবে, সেই অঙ্কগুলো নিয়ে বেশি করে আলোচনা করো, সেই অঙ্কগুলো তোমার পাশের বাড়ির দাদার সঙ্গে আলোচনা করো, সেই অঙ্ক তোমাদের স্যারের সঙ্গে আলোচনা করো, সেই অঙ্ক আমার সঙ্গে আলোচনা করতে পারো। একবার তুমি যদি তোমার দুর্বলতা বা চ্যাপ্টারটা বুঝতে পারো যে এই চ্যাপ্টার আমাকে একটু বেশি করে করতে হবে, এই চ্যাপ্টারের উপর আমার বেশি ধ্যান দিতে হবে, বেশি সময় ইনভেস্ট করতে হবে, তাহলে কিন্তু তোমার কি হবে, প্রত্যেকটি চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা একটু স্ট্রং হয়ে গেলে প্রত্যেকটি চ্যাপ্টার তোমার স্ট্রং হয়ে যাবে। নেক্সট যে টপিক সেটা হচ্ছে তোমার কোন কোন অঙ্কের, আমি এটা সবাইকে বলি না তবুও বলি, কোন কোন টপিক আছে বা কোন কোন চ্যাপ্টার আছে যেটা অঙ্কের খুব ইম্পর্টেন্ট, কোন কোন টপিকস গুরুত্বপূর্ণ টপিকস। দেখো, নাম্বার সিস্টেম, আমি সবসময় বলি যে নাম্বার সিস্টেম, তোমার ভগ্নাংশ, বিভাজ্যতা, সরলীকরণ, এই চারটে খুব ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে অনুপাত সমানুপাত, লসাগু গসাগু, তারপর তোমার শতকরা, লাভ ক্ষতি। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স। এই যে কয়েকটা চ্যাপ্টার রয়েছে না, এই চ্যাপ্টারগুলো যেগুলো আমি বললাম, এই চ্যাপ্টারগুলো বেশি করে ধ্যান দাও, কারণ এখান থেকে প্রশ্ন হবেই হবে, এর বাইরে যাবে না। তোমার নৌকা স্রোত থেকে দিতে পারে, না দিতে পারে, তারপরে তোমার নল চৌবাচ্চা থেকে দিতেও পারে, না দিতেও পারে, কিন্তু আমি যে বাকি টপিকগুলো বললাম সেগুলো থেকে প্রশ্ন দেবেই। ঠিক আছে, নাম্বার সিস্টেম, বিভাজ্যতা, তোমার সরলীকরণ, লসাগু গসাগু, গড়, শতকরা, লাভ ক্ষতি, টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক, এইগুলো চ্যাপ্টার অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। এই মানে মুখস্থ বলছি, এইগুলো চ্যাপ্টার থেকে তোমাকে অঙ্ক করতেই হবে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে এখান থেকে অঙ্ক আসবে আসবে, আর তুমি এখান থেকে কমন পাবেই পাবে। ঠিক আছে, বাকি তোমার এই ইম্পর্টেন্ট টপিকস আরো পরিমিতি রয়েছে, সেখান থেকেও কিছু, যেমন ত্রিভুজ, তোমার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, আয়তঘন এবং ঘনক, এগুলো করা উচিত। নেক্সট 9 নম্বর, সেটা হচ্ছে সঠিক তোমার রিসোর্স থাকতে হবে। ঠিক আছে, তুমি অঙ্ক প্র্যাকটিস করবে, তোমার কাছে তো বই দরকার, তোমার কাছে তো প্র্যাকটিস সেট দরকার, তো সঠিক বই দরকার। এমন নয় যে তুমি নিয়ে চলে এলে, নিমেষে করে দিলাম, ঠিক আছে, জাদু করে দিলাম, এইসব অঙ্ক বই তোমার কাজে দেবে না। তোমার অঙ্ক বই কাজে দেবে কি? সুবির দাস। তোমার অঙ্কের বই কাজে দেবে কি? সোমনাথ দত্ত। তোমার অঙ্কের বই কাজে দেবে কি? আর.এস. আগরওয়াল। তোমার অঙ্কের বই কাজে দেবে কি? কুইকার মেথড, কুইক ক্যালকুলেশন জন্য কুইকার মেথড খুব ইম্পর্টেন্ট, তাই না? তো এইগুলো তোমার কাছে সংগ্রহে রাখো, দেখবে খুব উপকারে আসবে। তো বই এবং রিসোর্স খুব দরকার এই অঙ্ক শিখতে গেলে কিন্তু। নেক্সট 10 নম্বর, মনোযোগ এবং ধৈর্য। এত কিছু বলার পরে একটা জিনিস মনে রেখো, তুমি যদি ধৈর্য হারিয়ে ফেলো তাহলে কিন্তু চলবে না, অঙ্কে ফেল করে যাবে। তুমি যদি তোমার মনোযোগ হারিয়ে ফেলো তাহলে চলবে না, অঙ্কে ফল ভালো হবে না। দেখো, প্রত্যেকটি জিনিস শিখতে গেলে সময় লাগে, ধৈর্য লাগে, তাই না? তাছাড়া তো আর হয় না, বলে না যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো প্রত্যেকটি জিনিসের একটা আলাদা স্ট্রাগল রয়েছে, আলাদা পথ রয়েছে। অঙ্কের ক্ষেত্রে প্রথমত কনসেপ্ট বোঝো, কনসেপ্ট বোঝার পর সিম্পল অঙ্ক আলোচনা করো, তারপর অ্যাডভান্স অঙ্ক আলোচনা করো, তারপর প্র্যাকটিস করো, কোশ্চেন ব্যাংক তৈরি করো, মক টেস্ট দাও, প্র্যাকটিস করো। এত কিছু তোমাকে ধাপে 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 করে আসতে হবে এবং চ্যাপ্টার ধরে ধরে করে আসতে হবে। তুমি একবার যদি সেটা করতে পারো মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে, তো অবশ্যই তুমি অঙ্কে ভালো ফল করবে, অঙ্কে অবশ্যই ভালো ফল করবে। আর এটা 10 নম্বর পয়েন্ট ছিল, মনোযোগ এবং ধৈর্য। তবে আরেকটা পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, তুমি যদি কাজে লাগাতে পারো, তোমার মানে যে গতি সেটা ডাবল ট্রিপল হয়ে যাবে যদি তুমি গ্রুপ স্টাডি করো। ধরো তুমি আছো আর তোমার 2জন বন্ধু আছে, ঠিক আছে? তো 3জন মিলে তোমরা পড়াশোনা করছো। এবার বলো, তুমি একটা চ্যাপ্টার করে এলে, তোমার বন্ধু আরেকটা চ্যাপ্টার করে এলো, আরেকজন বন্ধু আরেকটা চ্যাপ্টার করে এলো, তো 3জন বন্ধু 3টি চ্যাপ্টার তোমরা করে এসছো। তুমি যে চ্যাপ্টারটা করেছো তুমি 2জন বন্ধুকে বুঝিয়ে দিলে, তোমার বন্ধু যে করে এসছে সে তোমাদেরকে আরেকটা চ্যাপ্টার বুঝিয়ে দিল, আরেকজন বন্ধু যেটা করে এসছে যে চ্যাপ্টার সেটা তোমাদের আরেক 2জনকে বুঝিয়ে দিল। তোমার কি হলো, তুমি একটা কিন্তু তুমি মাত্র চ্যাপ্টার করে এসেছিলে, আর তুমি যখন বাড়ি যাবে সেখান থেকে তুমি আরো 2টি চ্যাপ্টার মাথায় নিয়ে বাড়ি যাচ্ছ, তার মানে তোমার 3টি চ্যাপ্টার ক্লিয়ার। বুঝতে পারছো তো? গ্রুপ স্টাডি খুব ইম্পর্টেন্ট, তোমরা যদি ধৈর্য ধরে গ্রুপ স্টাডি করতে পারো খুব ভালো হয়।
ওকে, আর এই টপিকগুলো অবশ্যই মনে রাখবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আশা করছি আমার এই কথাগুলো তোমাদের অনেক উপকারে আসবে, কাজে আসবে। যদি কাজে আসে তো একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা গ্রুপ স্টাডি, তোমরা আমার কাছে অঙ্ক শিখতে পারো যদি অঙ্ক শিখতে চাও, ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে দেবো, এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাইলে তোমরা অঙ্ক শিখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।